আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। ঈদুল আজহার ছুটির পরে আজকে তোমাদের প্রথম ক্লাস। আজকে তোমাদের ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের লাস্ট একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আরও 4টি অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে, আরেকটি অঙ্ক আছে। এই 5টা নিয়মের মধ্যে আশা করি সবাই পরীক্ষায় পাবে। এর বাইরে যদি কোনো সমস্যা থাকে, এই নিয়মগুলোর বাইরে কোনো কিছুতে আমাকে পরে জানাবে। তবে আশা করি কোনো ধরনের সমস্যা থাকবে না, বাইরে পরীক্ষায় আসবে না। আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব লক্ষ্য করি সবাই। জনাব শফিক প্রতি মাসে 1 তারিখে 8,000 টাকা করে পথের সাথে ব্যাংকে 10% সুদে 10 বছর জমা করার সিদ্ধান্ত নেন। পক্ষান্তরে জনাব আফসার সুখের পাখি ব্যাংক 8% ত্রৈমাসিক সুদে 8 লক্ষ টাকা 10 বছরের জন্য জমা রাখেন। প্রশ্নটা আবার পড়তেছি, আবার একটু লক্ষ্য করো। জনাব শফিক প্রতি মাসে 1 তারিখে 8,000 টাকা করে পথের সাথী ব্যাংকে 10% সুদে 10 বছরে জমা করার সিদ্ধান্ত নেন। পক্ষান্তরে জনাব আফসার সুখের পাখি ব্যাংকে 8% ত্রৈমাসিক সুদে 8 লক্ষ টাকা 10 বছরের জন্য জমা রাখেন। তো এখানে একটু লক্ষ্য করো, পথের সাথী ব্যাংকে প্রতি মাসে 1 তারিখ মানে প্রতি মাসের শুরুতে, তার মানে এখানে যখন সূত্র ব্যবহার করবো তাহলে প্রতি মাসে অগ্রিম বার্ষিক বৃদ্ধির সূত্রটা ব্যবহার হবে। ঠিক আছে, তারপরে দেখি আমাদের কি করণীয়গুলো। ক নাম্বারে বললো চক্রবৃদ্ধি কি। এরপর দেখো গ্রাহকের সাথে কেন চক্রবৃদ্ধি সুদ সরল সুদ গ্রাহকের কাছে কেন চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা বেশি পছন্দনীয়। এরপরে লক্ষ্য করো, জনাব শফিককে 10 বছর পরে পথের পাখি ব্যাংক কত টাকা দিবে। 10 বছর পরে কার অর্থপ্রাপ্তি বেশি হবে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তাহলে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে চক্রবৃদ্ধিকরণ কি। তো চক্রবৃদ্ধিকরণ কি, ওটা হচ্ছে যে চক্রবৃদ্ধিকরণটা হচ্ছে সুদ এবং আসলের উপরে সুদ গণনা করা হচ্ছে কি চক্রবৃদ্ধিকরণ, মানে সুদ এবং আসলের উপরে। তারপর আমরা একটু লক্ষ্য করি, দেখো চক্রবৃদ্ধিকরণটা কি, একটু এই জায়গায় লক্ষ্য করো সবাই। সুদ আসলের উপর সুদ হিসাব করার মাধ্যমে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলে। মানে সুদ এবং আসলের উপরে হিসাব করে ভবিষ্যৎ মূল্যটা, বা আসলের উপর এবং সুদের উপর দুটোর উপরে কি সুদ গণনা করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা কি চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। ঠিক আছে, এরপর দুঃখিত, এরপরের প্রশ্ন লক্ষ্য করো, গ্রাহকদের কাছে কেন চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা বেশি পছন্দনীয়। তো চক্রবৃদ্ধি সুদটা সরল সুদ চেয়ে বেশি পছন্দনীয়, কারণ সরল সুদে শুধুমাত্র আসলের উপরে কী করা হয় সুদ গণনা করা হয় বারবার, আর চক্রবৃদ্ধি সুদে সুদ এবং আসল দুটার উপরেই প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে সুদ গণনা করা হয়। তো আমরা একটু লক্ষ্য করি, চক্রবৃদ্ধি সুদে অর্থের ভবিষ্যৎ মূল্য সরল সুদ অপেক্ষা বেশি হারে বাড়ে বলে গ্রাহকের কাছে চক্রবৃদ্ধি সুদ বেশি পছন্দনীয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসলের উপর পুনরায় দেওয়া হয়। অন্যদিকে সরল সুদ কেবল আসলের উপর সুদ দেওয়া হয়, তাই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের সরল সুদের ভবিষ্যৎ মূল্য অপেক্ষা বেশি হয়। এই জন্য গ্রাহকদের চক্রবৃদ্ধি সুদ বেশি পছন্দ করে থাকে। তার মানে সরল সুদে শুধুমাত্র আসলের উপরে সুদ গণনা করা হয়, আর চক্রবৃদ্ধি সুদে সুদ এবং আসল উভয়টার উপরে কী করা হয় সুদ গণনা করা হয়। আশা করি বুঝতে পেরেছো। তারপর গ নম্বর প্রশ্ন লক্ষ্য করো, জনাব শফিককে 10 বছর পরে পথের সাথে ব্যাংক কত টাকা দিবে। তো কত টাকা দিবে এটা যখন আমরা দেখবো, তো পথের সাথে ব্যাংকের বিষয়টা দেখো উপরে। জনাব শফিক প্রতি মাসে 1 তারিখে
18,000 টাকা করে পথের সাথী ব্যাংক 10% সুদে 10 বছর জমা করার সিদ্ধান্ত নেন, ঠিক আছে। তো তাহলে এটা কি প্রত্যেক মাসের শুরুতে, তাহলে এখানে কোনটা হবে? অগ্রিম বার্ষিক ভিত্তি, এটা হচ্ছে বার্ষিক ভিত্তি সূত্র হবে বছরের কি শুরুতে। তো সেক্ষেত্রে আমাদের কী হয় একটু লক্ষ্য করো, সূত্রটা হবে কোনটা? এই সূত্রটা লক্ষ্য করো, ঠিক আছে, এই সূত্রটা, ঠিক আছে। আমরা জানি এফ বি এ ইকুয়াল এ ইন্টু 1+1/m পাওয়ার n ইন্টু m মাইনাস 1/i/m ইন্টু 1+i/m, ঠিক আছে। এই সূত্রটা কী হবে? ব্যবহৃত হবে, ঠিক আছে। তো এই সূত্র ব্যবহারের আগে আমরা দেখি এখানে m কত, i কত, এগুলো কত একটু লক্ষ্য করি প্রশ্নের মধ্যে। দেখো বছর হচ্ছে এখানে 10 বছর, ঠিক আছে। বছরটা এখানে কত? 10 বছর হবে, ঠিক আছে। তারপরে যাই সুদের হারটা কত হবে এখানে? 10%। আর কিস্তিটা কত এখানে? 8,000 টাকা, ঠিক আছে। তো এখন আমাদের কি নির্ণয় করতে হবে, তাই একটু লক্ষ্য করি সব কিছু ঠিক আছে না। দেখো দেওয়া আছে কিস্তির পরিমাণ, এটা হচ্ছে কত? 8,000 টাকা। তারপর সুদের হার আয় হচ্ছে 10%, সময় n 10 বছর, আর চক্রবৃদ্ধি সুদ m, এটা হচ্ছে কি প্রতি মাসে, তার মানে কি প্রতি মাসের শুরুতে বলছে। তো এটা কত মাস হবে? বছরে 12 বার, ঠিক আছে, 12 হবে। তাহলে মানগুলো বসাও, এফ বি ইকুয়াল বসানোর সূত্রটা ব্যবহার করবো, সূত্র লাগার পরে এর মান কত? 8,000 টাকা, ঠিক আছে। এর মানটা 8,000 টাকা বসাবা। এরপরে গিয়ে এখানে 1+i এর মান হচ্ছে যে 10%, নিচে হচ্ছে m এর মান 12, আর 10 × 12 এই জায়গায়, ঠিক আছে, বিয়োগ 1। 10 হচ্ছে যে বছর, আর এমটা হচ্ছে যে এমটা হচ্ছে কি 12 বার, আর নিচেও সেম, ঠিক আছে, নিচেও কি একই কাজ। তারপর পাশে অগ্রিম বার্ষিক ভিত্তি বলাতে এই জিনিসটা কি আসবে? বছরের শুরুতে বলতে 1+i/m, ঠিক আছে, এই মানটা বসানো প্রয়োজন আছে। তারপর একটু লক্ষ্য করো, মানগুলো বসানোর পর ক্যালকুলেশন করবো 8,000 টাকা। এটা পুরোটা ক্যালকুলেট করলে, এই পুরোটা কাজটা যদি তুমি ক্যালকুলেট করবা, তাহলে মান বেরোয় কত? এটা 204.84498 ইন্টু এই বাকি কাজটা ক্যালকুলেট করলে এখানে কত হয়? 1.00833। তারপর আমরা এই দুইটা অংশ গুণ করো, দুটো গুণ করলে পাওয়া যায় কত? 16,38,759.8312 ইন্টু বাকি অংশ। তারপর যখন এটা গুণ করবা বাকি উত্তরটা পাবা, ঠিক আছে। কত? 16,52,410.70, ঠিক আছে। তাহলে জমা সঠিক 10 বছর পরে কত পাবে? 16,52,410.70 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে পুরোটার মধ্যে আমাকে বলবে, কোথাও যদি না বুঝে থাকো। পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্নটা ছিল 10 বছর পরে কার অর্থপ্রাপ্তি বেশি হবে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো 10 বছর পরে কার অর্থপ্রাপ্তিটা কী হবে? বেশি হবে। তো এখন আমরা নির্ণয় করেছি কোনটা? পথের সাথী ব্যাংকের, ঠিক আছে। তারপর আমাদের পক্ষান্তরে জনাব আফসার সুখের দিন ব্যাংকে, উদ্দীপকটা লক্ষ্য করা, সুখের দিন ব্যাংকে 8% ত্রৈমাসিক সুদে 8 লক্ষ টাকা 10 বছরের জন্য জমা করেন, ঠিক আছে। তাহলে এখানে দেখো 8 লক্ষ টাকা ভবিষ্যৎ মূল্য পাওয়া গেছে, 8% সুদের হারটা পাওয়া গেছে, আবার 10%ও পাওয়া গেছে। তো সেক্ষেত্রে আমাদের সূত্র ব্যবহার করতে হবে। তোমরা স্বাভাবিক যে এই সূত্রটা তোমরা 9, 10 শিখছো, বা এটা একেবারে সহজ একটা ভবিষ্যৎ মূল্যের সূত্র, ঠিক আছে। তো পিবি বর্তমান মূল্যটা কত? এখানে একটু লক্ষ্য করো, 8 লক্ষ টাকা, ঠিক আছে, বর্তমান মূল্য 8 লক্ষ টাকা, আর সুদের হার 8%, অ্যান্ড এটাতে বলাই আছে বছরটা। তারপরে যাই চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বলাতে কী হবে? 3 মাস পর পর সুদ গণনা করা হবে। 3 মাস পর সুদ গণনা করলে কত হবে? বছরে কত? 4 বার, ঠিক আছে। তো এরপরে লক্ষ্য করো, আমরা জানি স্বাভাবিক সূত্রটা, যেটা চক্রবৃদ্ধি স্বাভাবিক সূত্র, এফ বি ইকুয়াল পিবি ইন্টু 1+i/m, n ইন্টু m, ঠিক আছে। তো এখানে কি মানগুলো ব্যবহার করতে হবে এখন।
8 লক্ষ টাকা। ফিবের মান 1 প্লাস আয়ের মান কত? 0.08 মানে 8%। তারপর এর মান 4। তারপর এন হচ্ছে যে 10 বছর × 4, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করে এই জায়গায় এটা ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাবে কত? 1.02 পাওয়ার কত? 440। তারপর একটু লক্ষ্য করি, 8 লক্ষ টাকা হচ্ছে যে বর্তমান মূল্যটা যেটা আছে, এরপরে ক্যালকুলেট করলে এটা বেরোয় 2.20803966 ঠিক আছে। এরকম গুণ করবা, এখানে উত্তরটা হবে এটা, ঠিক আছে। 17,63,73 টাকা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের রেজাল্টটা কি মানে কোনটা নির্ণয় করতে বলছে, প্রশ্নটা আবার একটু পড়ো। 10 বছর পরে কার অর্থপ্রাপ্তি বেশি হবে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো, ঠিক আছে। তো উদ্দীপকের বিশ্লেষণ করতে হলে তো এখানে দেখো কার অর্থপ্রাপ্তি একটু বেশি, একটু নিচের। অতএব জনাব আফসারের অর্থের ভবিষ্যৎ মূল্য এখন যেটা নির্ণয় হলো 17,64,430.37 টাকা। অন্যদিকে জনাব শফিকের অর্থের ভবিষ্যৎ মূল্য 16,52,410.70 টাকা। এটা হচ্ছে গড় মধ্যে থেকে তুমি পাইছো। তারপরে সুতরাং 10 বছর পর জনাব শফিকের চাইতে জনাব আফসার বেশি অর্থ পাবেন, ঠিক আছে। কারণ জনাব আফসার হয় 17 লক্ষ টাকা সামথিং, আর হচ্ছে শফিক পায় 16 লক্ষ টাকা সামথিং। তো সেক্ষেত্রে জনাব শফিকের চাইতে জনাব আফসারের অর্থের প্রাপ্তির পরিমাণটা কী হবে? বেশি হবে, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমাকে জানাবে, অথবা তোমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। তো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু অধ্যায়টা আজকে শেষ করার পরিকল্পনা আছে, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এটা বারবার পরীক্ষা আছে, এটা নিয়ে আলোচনা করতেছি। দেখো 72 বিধি কি? 72 বিধি বলতে কি বুঝায় ব্যাখ্যা করো। মানে 72 বিধিটা কি, ঠিক আছে। আমাদের 72 বিধি আছে, 69 বিধি আছে, এ ধরনের কতগুলো বিধি আছে। তো 72 বিধিটা কি? এটা হচ্ছে 72 বিধি দিয়ে দুইটা জিনিস নির্ণয় করা যায়। একটা হচ্ছে কি কত বছর, আরটা হচ্ছে কি কত পার্সেন্ট সুদের হার, ঠিক আছে। এই দুটো নির্ণয় করার জন্য 72 বিধিটা কি ব্যবহৃত হয়, ঠিক আছে। তো আমরা একটু লক্ষ্য করি 72 বিধিটা কি। বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট বিনিয়োগ কত সুদের হারে বা কত বছরে দ্বিগুণ হবে তার সংক্ষেপে নির্ণয় করবে, ঠিক আছে। বা করার পদ্ধতিকে, এখানে লেখা একটু মনে ভুল আছে, করার পদ্ধতিকে 72 বিধি বলে। আবার বলতেছি, বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট বিনিয়োগ কত সুদের হারে বা কত বছরে দ্বিগুণ হবে, মানে কত বছর এটা দ্বিগুণ করা যায়, ঠিক আছে, হবে তার সংক্ষেপে নির্ণয় করার পদ্ধতিকে 72 বিধি বলে। তো 72 বিধি প্রয়োগ করে দুইটি বিষয় নির্ণয় করতে পারি। তো দুইটি বিষয় কি, একটা হচ্ছে যে কত বছর, আরটা হচ্ছে কি কত পার্সেন্ট সুদের হার, ঠিক আছে। তো কত বছরটা নির্ণয় করার জন্য সূত্রটা কি, এটা হচ্ছে বিনিয়োগকৃত অর্থ কত বছরে দ্বিগুণ হবে, মানে কত বছরে দ্বিগুণ করা যায়, ওটা নির্ণয় করার সূত্র হচ্ছে n ইকুয়াল, এই যে একটু লক্ষ্য করো, n ইকুয়াল 72/i, ঠিক আছে। এন আই এর হচ্ছে এখানে দেওয়া থাকবে, এটা আমরা যখন n এর মান নির্ণয় করব তখন কি আই এর মানটা কি দেওয়া থাকবে, ঠিক আছে। আবার পর লক্ষ্য করো, এরপর দেখো বিনিয়োগকৃত অর্থ শতকরা কত সুদের হারে দ্বিগুণ হবে, ওটা যখন নির্ণয় করতে যাবো, তো সুদের হার যখন নির্ণয় করতে হবে তখন সেখানে অবশ্যই কি থাকবে, এন এর মানটা কি দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি 72 মানে 72কে এন দিয়ে কি করতে ভাগ করতে হবে, কত বছর ওটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে কী করবো আমরা আয়ের মানটা বা সুদের হারটা পেয়ে যাব। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 72 বিধি, 69 বিধি, এগুলা বারবার তোমাদের খ নাম্বার প্রশ্ন, এগুলা আসার সম্ভাবনা অনেক বেশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছি। আর এই অধ্যায়ে যদি আর কোনো সমস্যা থাকে, কোনো ধরনের না কোথাও যদি কোনো না বুঝে থাকো, অবশ্যই তোমাদের মেসেঞ্জার গ্রুপের জানাবে, আমি সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ যদি ওখানে না দাও, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, তাও সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আশা করি এই অধ্যায় থেকে তোমাদের অনলাইন ক্লাসে দুটি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে নবম অধ্যায়,
আর আজকে এই 8টা অধ্যায় শুনে শেষ করলাম, 3য় অধ্যায় প্রথম পত্র, ঠিক আছে। তো আমরা পরবর্তী ক্লাসে আরেকটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম পত্র বা দ্বিতীয় পত্র কোন অধ্যায় নিয়ে আলোচনা করলে তোমাদের জন্য ভালো হয় একটু মতামত দিবে। আর অন্যথায় নতুন আমার ইচ্ছা মতন বা আমার সুবিধা মতন একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো। তবে তোমাদের মতামত পেলে খুশি হব। তো সবাই বাসায় থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আর একটি গুরুত্বপূর্ণ নিউজ, তোমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আছে, তোমাদের উপবৃত্তির যে একটি কার্যক্রম চলতেছে, এটা আগামী 8 তারিখ থেকে শুরু হবে। তো সবাই কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করিও, ঠিক আছে। কলেজের অফিস সহায়ক আমাদের যারা আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তারপর আমাদের অপারেটর শফি ভাই, ওনার সাথে যোগাযোগ করা যাবে। কলেজে এসে তোমরা যোগাযোগ করে যাও। ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।